ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুখ ঢেকেছে মাস্কে। করোনাকালে এটাই এখন রাস্তাঘাটের ছবি। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাইরে বেরোলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা, কিন্তু সেই মাস্ককে সুরক্ষা বর্মের বদলে পুরোদস্তুর ফ্যাশন স্টেটমেন্ট বানিয়ে ফেলেছেন অনেকে। কোথাও কাপড়ের মাস্কে দেখা যাচ্ছে রঙের বাহার, কোথাও হরেক নকশা, কোথাও আবার মাস্কের নামে স্রেফ রং বেরঙের কাপড়ের টুকরো কিংবা ওড়না। কিন্তু এইসব মাস্কে আসল উদ্দেশ্য সাধন হচ্ছে কি? এইসব মাস্কে মুখ ঢেকে অনেকেই পরম নিশ্চিন্তে রাস্তায় বেরিয়ে পড়ছেন ঠিকই, কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধে এই বর্ম কি যথেষ্ট? ফ্যাশনের জন্য যেসব বাহারি কাপড়ের মাস্ক অনেকে ব্যবহার করছেন, তাতে কি আদৌ ভাইরাসকে আটকানো সম্ভব? খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বলছে, যেন তেন প্রকারে একফালি কাপড়ে নাক মুখ ঢাকলেই যে করোনাকে আটকে দেওয়া যাবে, এমনটা ভাবা চরম ভুল। সম্প্রতি মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন একটি গাইডলাইন প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে করোনা মোকাবিলায় একমাত্র 30 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্কই কার্যকরী। এখন পর্যন্ত WHO মাস্ক পরতে বলতেন যারা কোভিডে সংক্রমিত হয়েছে বা স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং কোভিড সংক্রমণের সংস্পর্শে যারা এসছেন তাদেরকেই কিন্তু WHO মাস্ক পরতে বলতো। কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সাধারণ জনগণকেও মাস্ক পরতে বলেছিলেন। WHO কিন্তু সেই পথেই হাঁটলো। এখন WHO এই নির্দেশিকাতে বলেছেন যারা অ্যাবভ 60 এবং যাদের কোমরবিডিটি আছে তারাও কিন্তু মেডিকেল মাস্ক পরবে। যে কোনো কাপড়ের মাস্ক কিন্তু পরার ব্যাপারে ওনারা বলছেন না। ওনারা বলছেন যে ফেব্রিক মাস্কটা ইউজ হবে সেটা যেন 3 লেয়ার রাখে, 3 স্তরীয় যেমন হয়। প্রত্যেকটা স্তরের কিন্তু একটা কোয়ালিটি থাকবে। এই 30 স্তর বিশিষ্ট বা ট্রিপল লেয়ার্ড মাস্ক আসলে কি? মাস্কের একেবারে বাইরের স্তরটি এমন হবে যাতে অন্য কারো লালারস, জল বা বাষ্প প্রতিরোধ করতে পারে। কোনোভাবে বাইরের স্তর ভেদ করে লালারস, জল বা বাষ্প ঢুকলেও তা আটকাতে পারবে এমন অংশ থাকবে মাস্কের মাঝের স্তরে। মাস্কের ভেতরের যে স্তর মুখের সংস্পর্শে থাকবে তা এমন হবে যাতে হাঁচি কাশিতে বের হওয়া লালারস বা ঘাম শুষে নিতে পারবে। চিকিৎসকেরা বলছেন একমাত্র এই ধরনের কাপড়ের মাস্কই করোনা ভাইরাসকে আটকাতে পারে। যদি উপসর্গবিহীন কোনো মানুষ থাকে তার জন্য ফেস কভারই যথেষ্ট। তাকে যে সার্জিক্যাল মাস্কই পরতে হবে এমন কোনো মানে নেই। N95 এর তো প্রশ্নই ওঠে না। আর সার্জিক্যাল মাস্ক যে কোনো হেলথ কেয়ার ওয়ার্কার অথবা উপসর্গযুক্ত লোকেরা পরবেন। আর যারা COVID-19 সংক্রান্ত রোগীদের চিকিৎসা করেন অথবা আইসিসিউতে চিকিৎসা করেন, অর্থাৎ যেখানে এয়ারোসল জেনারেশনের চান্স রয়েছে, সেখানে শুধুমাত্র N95 মাস্ক পরা হবে। করোনার প্রকোপ শুরু হওয়ার পর বাজারে যখন মাস্কের আকাল তৈরি হয়, তখন গামছা কিংবা কাপড় দিয়ে নাক মুখ ঢাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। 2 गज की दूरी, ये शारीरिक दूरी, साथ साथ मुंह को फेस कवर, जरूरी नहीं है बड़े महंगे वो हो, ऐसा गमछा भी चल जाता है, लेकिन ये लगातार होना चाहिए। কিছু এটা আমি মাস্ক হিসেবে ব্যবহারও কিন্তু করতে পারি, আর এটা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস আটকাবে না, কারণ গেঞ্জির কাপড়টা একটু মোটা হয় বাট সফট হয়। ফলে এই গেঞ্জির কাপড় দিয়েও কিন্তু আমরা অনেকটা মানে টেম্পোরারি কাজ কিন্তু চালাতে পারি, যারা সিরিয়াস কাজ করেন না। ধরুন এটাকে যদি আমি এরকম বেঁধে করি, যখন আমার কাছে কিছুই অ্যাভেলেবেল নেই, তখন আমি কি করবো? সুতরাং আমি এই গেঞ্জির কাপড়টা আমি মনে করি যাদের কাছে কিছু নেই বাড়িতে, তারা গেঞ্জি কাপড় ব্যবহার করতে পারে। অবশ্যই ডাক্তারদের জিজ্ঞেস করে নেবেন। বিভিন্ন বৈঠকেও এই ধরনের কাপড়ের টুকরোকেই মাস্ক হিসাবে ব্যবহার করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। করোনা ভাইরাস নিয়ে এমন তথ্যও শোনা যায় বিজেপি রাজ্য সভাপতির মুখে। বাড়িতে নিজের পরিষ্কার কাপড় কেটে দড়ি দিয়ে বা সুতলি দিয়ে বেঁধে নেওয়া উচিত, তাতে কাজ হয়ে যাবে। আমার যেটা মনে হয়েছে, আমাকে দু এক জায়গায় মাস্ক ডিজাইন করে দিয়েছেন কেউ কেউ, খুব বায়ো মানে ফ্রেন্ডলি এ ধরনের মাস্ক তৈরি করেছেন অনেকে। কারণ এই ভাইরাসের সাইজ বড় হওয়ার জন্য কি সাধারণ কাপড়েও ওকে আটকানো যাবে, যারা বিজ্ঞানীরা বলছেন। তাহলে আমার মনে হয় শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে যদি কেউ বানিয়ে নেন ছোট্ট করে কেটে, সেটা নিজে বাঁধা যাবে যদি এরকম বিপদের ব্যাপার আছে। এখন অবশ্য পরিস্থিতি আমূল পাল্টে গিয়েছে। বিশ্বজুড়ে ভয়াবহ চেহারা নিয়েছে করোনা ভাইরাস।
বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩,৫০,৬৯৮। করোনায় মৃত্যু হয়েছে ৪,১৫,২৭৭ জনের। প্রতিদিন এই প্রেক্ষাপটে যেন তেন প্রকারে যে কোনো কাপড়ের মাস্কে মুখ ঢেকে নিশ্চিন্ত থাকতে নিষেধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনা থেকে বাঁচতে হলে কাপড়ের মাস্ক পরলেও তা যেন অবশ্যই ৩০ স্তর বিশিষ্ট হয়। সম্প্রতি হুর তরফে একটি ভিডিও জারি করা হয়েছে, যেখানে ৩০ স্তরীয় মাস্কের বিশদ বিবরণ দেওয়া হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে ৩০ স্তর বিশিষ্ট মাস্কের একেবারে বাইরের স্তরটি হয় ওয়াটার রেজিস্ট্যান্ট, একেবারে ভেতরের স্তরটি হয় ওয়াটার অ্যাবজর্বেন্ট, অর্থাৎ যা জল শুষে নিতে সক্ষম, আর ৩০ স্তর বিশিষ্ট মাস্কের মাঝের স্তরটি ফিল্টারের কাজ করে। চিকিৎসকেরাও বলছেন, গামছা বা কাপড় ব্যবহার করাটা এখন কোনোভাবেই নিরাপদ নয়, আর ৩০ স্তর মাস্ক পরলেও সেই সঙ্গে মানতে হবে অন্যান্য সুরক্ষা বিধি, না হলে করোনাকে ঠেকানো অত্যন্ত মুশকিল। মাস্ক পরে অনেকের কিন্তু কনফিডেন্স হতে পারে, আমি তো মাস্ক পরে আছি, কিন্তু এই সেলফ কনফিডেন্সটা হওয়া উচিত নয়। মাস্ক পরার সাথে সাথে আপনাকে কিন্তু আরও স্বাস্থ্য সুরক্ষাগুলো কিন্তু সাথে সাথে মেনটেন করতে হবে। মানে হাত ধোয়ার কথা যেটা বলছি সেটাকে মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং যদি করা সম্ভব হয় তাহলেও কিন্তু সেটাকে মেনটেন করতে হবে। মাস্ক পরার সময় যেমন যথাযথভাবে পরতে বললাম, অনেকে কিছু গলার কাছে মাস্কটা রেখে দিচ্ছেন, প্রয়োজন মতো আবার পড়ছে, তাহলে বারবার কিন্তু মাস্ক খোলাপরা করবেন না। অনেকে টেলিফোন দেওয়ার সময় মাস্কটা খুলে কথা বলছেন, এটা কিন্তু করবেন না। বাজারে গেল দোকানে মাল কেনার সময় মাস্কটা খুলে কথা বলছে, এটা করবেন না। আরেকটা যেটা আমি বললাম, যেহেতু ৩০ স্তরীয় ব্যাপার বললাম যেটা মাস্কটা জরুরি, তাহলে WHO রেকমেন্ডেশন অনুযায়ী যে কোনো একটা গামছা মুখে বেঁধে নিলাম বা যে কোনো একটা কাপড় মুখে মেনে নিলাম, সেটা কিন্তু WHO রেকমেন্ড করছেন না। তবে চিকিৎসকরা নির্দিষ্ট মাস্ক ব্যবহারের কথা বললেও গত কয়েক মাসে বাজারে মাস্কের চাহিদা বেড়ে গিয়েছে হু হু করে। জামা কাপড়ের সঙ্গে মাস্কও হয়ে উঠেছে পুরোদস্তুর ফ্যাশন স্টেটমেন্ট। আর চাহিদা বুঝে বিক্রেতারাও যেখানে পেরেছেন মাস্কের পসরা সাজিয়ে বসে পড়েছেন। পাড়ার দোকান থেকে প্রতিষ্ঠিত বস্ত্র বিপণী কিংবা ই-কমার্স সংস্থা, সিটি হয়ে গেছে। প্লাস এরকম অফিসে লোকজন যদি যাচ্ছে তাহলে মাস্ক তো ম্যান্ডেটরি, এটা আপনাকে ইউজ করতেই হবে। তো যখন স্টাইল করছেন, যে স্টাইলের সাথে একটা মাস্কও আপনি স্টাইল পারপাসে আপনি ইয়ে করতে পারেন। এখন ফার্স্ট কি দেখবে, আপনি মুখটাই দেখবে, তো ওই জন্য মুখে এটা মাস্কটা যদি লাগান তাহলে এটা আপনার প্রোটেকশন প্লাস স্টাইল দুটো পারপাসটা আপনার সলভ করছে। ব্যবসায়ীরা বলছেন, করোনা লকডাউনের আবহে একদিকে জামা কাপড়ের বিক্রি কমেছে, পাল্লা দিয়ে বেড়েছে মাস্কের বিক্রি। ফলে এখন বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্ক তৈরি শুরু করেছে। জামা কাপড়ের আন্তর্জাতিক ব্র্যান্ডগুলিও এখন পাল্লা দিয়ে মাস্ক উৎপাদন করছে। ই-কমার্স ওয়েবসাইটগুলিও এই ধরনের ব্র্যান্ডেড মাস্কে ছেয়ে গিয়েছে। সদ্য খোলা কলকাতার একটি শপিং মলে গিয়েও দেখা গেল ব্র্যান্ডেড মাস্ক আসতে শুরু করেছে একাধিক বস্ত্র বিপণীতে। দক্ষিণ কলকাতার শপিং মলে এই দুই সংস্থার বিপণীতে ইতিমধ্যে ডিজাইনার মাস্ক হাজির। প্রতিটা মানুষের লাইফস্টাইলের সঙ্গে এখন মাস্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি অফিস যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা খুব ভালো একটা ড্রেস আপ করেছেন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যদি আপনার মাস্কটা ঠিক না হয় তো আপনি প্রেজেন্টেশনটারও একটা ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে আপনার দেখবেন ব্যাপারটা ঠিকমতো সামঞ্জস্য হচ্ছে না। হ্যাঁ, কারণ আপনার যদি একটা মাস্ক আপনার যে ড্রেস আপ করেছেন তার সঙ্গে যদি একটা সিমিলারিটি রেখে একটা খুব সুন্দর কম্বিনেশন তৈরি করতে পারে, সেক্ষেত্রে ফ্যাশনেবিলিটিটাও আপনার ক্যারি করা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সেফটির দিকটাও তাকানো যাচ্ছে। তো দুটো ব্যাপারটাই আমরা মেনটেন করছি। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে ফ্যাশন স্টেটমেন্টের দিকেও নজর রাখছে সংস্থাগুলি। অফিসে যাবেন তার জন্য ফর্মাল মাস্ক, আবার অন্য জায়গায় যেতে হলে ইনফর্মাল মাস্কও রয়েছে। মোজা, রুমালের মতো সেট হিসাবেও বিক্রি হচ্ছে মাস্ক। কোনো প্যাকেটে 4টে তো কোনো প্যাকেটেই 5টা। দাম ঘোরাঘুরি করছে 500 টাকার মধ্যে। মাস্কের বিক্রি যেভাবে হু হু করে বাড়ছে তা দেখে অনেকে বলছেন
এবার পুজোতেও চাহিদার নিরিখে জামা কাপড়কে টেক্কা দেবে মাস্ক। জুন পেরোলে বাকি আর 3 মাস, ক্যালেন্ডারের পাতা উল্টোচ্ছে, এগিয়ে আসছে পুজো। আপাতত করোনা থেকে মুক্তি পাওয়ার কোনো আশা দেখা যাচ্ছে না। করোনা সংক্রমণের আবহে যে এবার পুজো কাটাতে হবে সেটা অনেকেই বুঝে গেছেন, তাই নতুন জামা কাপড়ের সঙ্গে মানানসই মাস্কও চাই। বস্ত্র বিপণীগুলিও তো সেই মতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। বিভিন্ন বছরের জনপ্রিয় সিনেমার হিরো বা হিরোইনরা যে ধরনের জামা কাপড় পরেন তার সঙ্গেই তৈরি হয় পুজোর স্টাইল স্টেটমেন্ট। আর এবছর স্বাস্থ্যবিধি মানতে গিয়ে অনেকেই মনে করছেন জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং মাস্কটাই হবে এবছরের পুজোর স্টাইল স্টেটমেন্ট। অনেকে বলছেন এটাই তো নিউ নর্মাল। প্রতিবার পুজোয় শাড়ির সঙ্গে যেমন মানানসই ব্লাউজ পিস কেনেন, ঠিক তেমনই এবার ম্যাচিং মাস্কও চাই। সালোয়ার কামিজ, ধুতি পাঞ্জাবি থেকে ডেনিম, সবার সঙ্গেও এবার একই ফর্মুলা, বলছেন বস্ত্র ব্যবসায়ীরা। করোনাকে সঙ্গে নিয়েই এখন আমাদের চলতে হবে, আর যখন করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে তখন আমার মনে হয় যে মাস্কটা একটুখানি যদি বেশ একটা ডিজাইনার টাচ পায় তাহলে খুব ভালো হবে। যেমন বরাবরই আমরা সেলিব্রিটিরা যা পরেন সেইগুলো দেখে খুব ইন্সপায়ার হয়ে যাই, আর সেটাই হয়ে যায় ফার্স্ট ফ্যাশন, মানে ট্রেন্ডি। তো সেই ট্রেন্ডি ফ্যাশনটাই যদি মাস্কেতেও থাকে তাহলে আমার মনে হয় ঠিক আমার পেছনে ম্যানিকুইনগুলো যেমন রয়েছে সেজে, সেরকম ওই লেহেঙ্গার সঙ্গে বেনারসির মাস্ক, কটন শাড়ির সঙ্গে কটন কটকির মাস্ক, বাচ্চাদের সঙ্গে গোল্ডেন কালারের একটা নিউট্রাল মাস্ক, কারণ তারা একটু বেশি নোংরা করবে, তো তাদের জন্য একটু বেশি কোয়ান্টিটির মাস্কের প্রয়োজন। বস্ত্র বিপণীগুলির মতো প্রস্তুতি নিচ্ছেন ডিজাইনাররাও। পুজোর সময় রাস্তায় বেরোবেন আপনি, অনেকক্ষণ বাইরে থাকবেন, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে মাস্কও পরে থাকতে হবে। তাই সেই মাস্ক হতে হবে ট্রেন্ডি, ক্রেতা দুরস্ত এবং আরামদায়ক। অতএব মাস্ক তৈরির কাপড় নিয়ে মাথা ঘামাতে হচ্ছে ডিজাইনারদের। দেখো, পুজোর ফ্যাশন তো প্রতি বছরই চেঞ্জ হতে থাকে, এবং এই বছর যেটা হয়েছে যেটা একদমই অ্যাজ আ ডিজাইনার আমি একদমই পক্ষপাতিত্ব করি না, বাট ডিউ টু আওয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজন, এই যে প্যান্ডেমিক হয়েছে, এখন এই যে একটা মহামারীর সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমাদের সবার জন্য মাস্কটা খুব বাধ্যতামূলক হয়ে গেছে, এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো রকমভাবে অবসাদে আছি বা টেনশনে আছি, চিন্তায় আছি, কিন্তু সেক্ষেত্রে আমরা তখন ভাবলাম যে কেন আমরা এটাকে একটু রঙিন না করি, কারণ ফ্যাশনে তো আমরা সবসময় সেভাবেই চেষ্টা করি প্রত্যেককে জিনিসপত্র ঠিকভাবে দেওয়ার জন্য। আর যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের মোটামুটি পুজোতে আমরা কটন হ্যান্ডলুমেই কাজ করি মোস্টলি, তো সেক্ষেত্রে যেটা আমি ডিসাইড করেছি এবার যে জামা কাপড় বানাচ্ছি, সাপোজ ধরে নাও কারোর জন্য আমি যেরকম অ্যান্টিফিট জামা কাপড় বানাই, সো কটনের জামা কাপড় যখন বানাচ্ছি তাদের জন্য সলিড কালারে, তো সেক্ষেত্রে যদি আমরা কিছু কাঁথার আমাদের তৈরি হচ্ছে, স্যাম্পলিং হচ্ছে, আমি দর্শকদের দেখাতে চাই যে এরকম কাঁথার যে পিসেসগুলো আছে সেগুলো দিয়ে আমরা মাস্ক বানাচ্ছি কন্ট্রাস্ট করে। যে কোনো সলিড কালার জামার সাথে যদি আমরা একটা কাঁথা স্টিচের বা কোনো প্রিন্টেড মাস্ক পরি কালামকারি, খুব ভালো লাগবে সেগুলো। বাতানুকূল দোকান ছেড়ে এবার বেরিয়ে আসুন। দরদাম করে সস্তায় জামা কাপড় কেনার জায়গা বলে সুখ্যাতি রয়েছে গড়িয়াহাটের। সেখানকার ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন। পসরার সম্ভারের মধ্যে জায়গা করে নিচ্ছে মাস্ক। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্টই জানাচ্ছে, কাপড়ের মাস্ক তখনই নিরাপদ হবে যখন তা ত্রিস্তর বিশিষ্ট হবে। এ রাজ্যে হুঁশিয়ারি শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ এখন ত্রিস্তর বিশিষ্ট মাস্ক তৈরি করছে। আমরা পৌঁছে গিয়েছিলাম এরকমই একটি কারখানায়, ঠিকানা উত্তর 24 পরগনার বারাসাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে কাপড়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ত্রিস্তরীয় বা 3 লেয়ার্ড হওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। ইতিমধ্যে তারা এটাও জানিয়েছেন যে বিভিন্ন দেশ তাদের জনগণকে এই কাপড়ের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারেন। আর এই নয়া নির্দেশিকার পর শহরতলির বিভিন্ন কারখানায় যেখানে ইতিমধ্যেই এই কাপড়ের মাস্ক তৈরির তোড়জোড় লক্ষণীয়, সেখানে এই 3 লেয়ার্ড অথবা ত্রিস্তরীয় মাস্ক তৈরিতে পটু হয়ে উঠেছেন কর্মীরা। এই যে নেট লাগানো হচ্ছে এটাতে অনেকটাই সুবিধা পাবে। এটাকে কিভাবে বসানো হচ্ছে? এটাকে প্রথমে রাউন্ড করব, যে গোলটা আকার করেছি, গোলটাকে আগে সেলাই করতে হবে। এই চালু করলাম মেশিন, গোলটা বানাচ্ছি, ছোট ছোট করে সেলাই করতে হবে, না তো একবারে গোলটা দেওয়া যায় না। পাওয়ার মেশিন তো বেরিয়ে যাবে। এটা হচ্ছে মেন পার্ট হবে, মেন পার্ট এটা শো, তারপরে হচ্ছে পেস্টিং পার্ট, এটা দিয়ে গোল আকারটাকে বানাতে হয়, আর নিচে হচ্ছে এটা সুপারম্যান, মানে এটাকে গাইড করে রাখে তলপাট। এই দুটো এলাস্টিক দিয়েছিলাম, বেরিয়ে গেল। হ্যাঁ, এই গোলটাও সুন্দর হয়ে গেল। এবারে এটাতে আর একটা কাজ বাকি আছে, আর একটা সেলাই হবে।
এই মাস্ক রেডি হয়ে গেল। এভাবেই তৈরি হচ্ছে ত্রিস্তরীয় কাপড়ের মাস্ক। অনেকেই হয়তো ভাবছেন এই মাস্কের ব্যবহার কতটা সুরক্ষিত। কারখানা কর্তৃপক্ষের দাবি, মাস্ক তৈরি থেকে প্যাকিং পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সেলাইয়ের ক্ষেত্রে সতর্ক বলতে যতটুকু আমরা বিজ্ঞাপনে শুনছি এবং যাই একটু যে যার একটু মানে সেপারে যে যার বসা, খুব গ্যাদারিং করছি না, অনেকটা ফাঁকা ফাঁকা নিয়ে কাজ করছি, মাস্ক ব্যবহার করছি। যদিও করোনা আবহে কারখানার কর্মীদের কাজের ধরনটা বদলে গিয়েছে, পোশাক তৈরির বরাত অনেকটাই কমেছে। তুলনায় বাজারে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মাস্ক তৈরিতে জোর দেওয়া হচ্ছে। আমাদের তো এটা প্রথমেই গেঞ্জি কারখানা, কোম্পানি কাজ করি আমরা, তা লকডাউনে তো কাজ নেই, লেবাররা বসে আছে, লেবাররাও বারবার বলছে দাদা কি করব। তখন মাস্কের কিছু চাহিদা হয়েছে, তখন আমরা নানান ধরনের মাস্ক তৈরি করা শুরু করলাম। এখন 3 লেয়ারেরটাই চাহিদা বেশি। কি কারণে? ওই বিশেষত টিভিতে দেখে আমরা সেটা সেইভাবে তৈরি করছি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কোনটা? হ্যাঁ, মোটামুটি আমরা তো স্বাস্থ্যবিধি মেনেই করছি। উত্তর 24 পরগনার বারাসাতের এই কারখানায় কাজ করেন 35 থেকে 40 জন কর্মী। দৈনিক 1,500 মাস্ক তৈরি হয় এখানে। মাস্কের মতো করোনা আবহে বাজারে এসেছে বহু স্যানিটাইজিং ডিভাইসও। বিক্রেতাদের দাবি, এইসব যন্ত্রের এক স্প্রেতেই নাকি কুপোকাত হবে কোভিড-19। করোনা মোকাবিলায় বারে বারে হাত স্যানিটাইজের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অনেক জিনিসপত্র জীবাণুমুক্ত করতেও ব্যবহার হচ্ছে রাসায়নিক। আর এই সুযোগেই বাজারে আসতে শুরু করেছে নানা ধরনের স্যানিটাইজিং স্প্রেয়ার ও যন্ত্র। চাহিদাও তুঙ্গে। কিন্তু এইসব যন্ত্রে করোনা ভাইরাস মারার দাবি কি সত্যি, নাকি পুরোটাই ভাওতাবাজি? ইএম বাইপাসের মুকুন্দপুরে সেরকমই একটি দোকানে ঢু মেরেছিলাম আমরা। আদতে গাড়ির যন্ত্রাংশ বিক্রি হয়, কিন্তু সেখানেও পাওয়া যাচ্ছে এই ধরনের স্যানিটাইজিং স্প্রেয়ার। বিভিন্ন স্যানিটাইজার মেশিন সেগুলো রাখা রয়েছে। এগুলো ছোট ছোট স্যানিটাইজার। এগুলো যেটা বিক্রেতা দাবি করছেন যে বিভিন্ন রকমের চাবি থেকে শুরু করে ওয়ালেট, সেগুলো স্যানিটাইজের জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। এটা হ্যান্ড স্যানিটাইজার এবং এর পাশে আরেকটা রয়েছে, এই ধরনের জিনিসও রিফিল করার ক্ষেত্রে ব্যবহার হয়। আপনি যদি একটু ঘুরিয়ে দেখান যে এই তিনটে কিভাবে আপনি ফাংশন করেন। বেসিক্যালি আমরা এটা যেটা ইউজ হয়, এটা ছোট ন্যানো স্প্রে যেটা বলা হয়, এটা ইউসেসটা হচ্ছে অনলি স্মল এরিয়া। বেশিরভাগ হচ্ছে যেটা হচ্ছে ধরো এটা কারো কি আছে, কিটাকে সবসময় হাত ইউজ হয়, মেটাল বডিতে ইউজ হয়, তো এটা আমরা ইজিলি ক্লিন করে দিই। এটা ক্লিন করা হয়। ধরো এবার কারো ওয়ালেট আছে, কার্ড আছে, এটা সবসময় ইউজ হয়, এটা ইজিলি আমরা স্যানিটাইজ করে দিই। অ্যান্ড আমরা স্যানিটাইজ করে হার্ডলি 2 মিনিট করে রেখে দিই। এটা স্যানিটাইজ হয়ে গেল। এবার এই মধ্যে যে কেমিক্যাল যেটা ইউজ হয়, এটা ইথানল অ্যালকোহল, যেটা 70% to 75% অ্যালকোহল মিক্স, প্লাস এর সাথে আপনার ডিস্টিল ওয়াটার এটা মিক্স হয়। তার সাথে আপনি এটা ইউজ করেন। সলিউশনটা কি আপনারা দেন নাকি এটা যে কাস্টমার কিনবে তাকে এটা বানাতে হবে? যে কাস্টমার আছে ওদেরকে কিনতে হবে। এটা ফুললি স্যানিটাইজ এটা মেশিন হয়, ওর সাথে ক্লিন। সলিউশনটা এই সলিউশন ফুল স্যানিটাইজ ডিসইনফেক্টেন্ট সলিউশন, এটা ইউজ করতে হবে। এই স্যানিটাইজার গুলো এগুলোতে কি করোনা ভাইরাস, আপনার যে করোনা ভাইরাস যত হাতে বা বডির মধ্যে যেটা হচ্ছে, এই কেমিক্যাল মিক্স যেটা হচ্ছে স্যানিটাইজার, এটাই দিয়ে আপনার ভাইরাসটা ক্লিন হচ্ছে। ছোট বড় দু ধরনেরই যন্ত্র পাবেন এখানে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ছোট স্প্রেয়ারে থাকে ইথাইল অ্যালকোহল এবং ডিস্টিল ওয়াটারের মিশ্রণ, আর বড় স্প্রেয়ারে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইডের মতো রাসায়নিক। ব্যবসায়ীর দাবি, এই দিয়েই নাকি নাশ করা যায় করোনাকে। করোনা ভাইরাস এটা আটকাবে? হ্যাঁ, এটা আপনি রিমুভ করে দেবে। এই মধ্যে যা কেমিক্যাল মিক্স আছে এটা ইজিলি রিমুভ করে দেবে। এই কেমিক্যাল ওয়াইটা যত ফ্লোরে আপনি দেখবেন, ফ্লোরে যত নোংরা ফোংরা হচ্ছে বা করোনা ভাইরাস শুজ দিয়ে যে আমার হাত হচ্ছে, সেটাও ক্লিন করে দেবে আপনার। আমরা গিয়েছিলাম বাগরি মার্কেটেও। সেখানেও একটি দোকানে বিক্রি হচ্ছে স্যানিটাইজিং যন্ত্র। এতে 16 লিটার তরল রাসায়নিক ভরা যায়। যন্ত্রের দাম 1150 টাকা। এই যন্ত্রে ভরার জন্য আলাদা 10 লিটারের সোডিয়াম হাইপোক্লোরাইড পাওয়া যায়, তার দাম 1050 টাকা। এই ব্যবসায়ীও দাবি করেছেন, তার বিক্রি যন্ত্র এবং রাসায়নিকে মারা যায় কোভিড-19। এটা স্যানিটাইজ করার জন্য নিচে সব বাড়ি স্যানিটাইজ করতে পারে, গুরুদুয়ারা স্যানিটাইজ হচ্ছে, টেম্পল স্যানিটাইজ হচ্ছে, মস্ক স্যানিটাইজ হচ্ছে। এটা হাইপো আছে, হাইড্রোক্লোরোক্সাইড,
ঠিক আছে, এটা 1 লিটারের মধ্যে ঢালানো যাবে, তারপরে 15 লিটার আপনাকে জল ঢালতে হবে, টোটাল 16 লিটার হয়ে যাবে। এটা মেশিন আছে, পুরো কিট আছে, ভিতরে ম্যানুয়াল দিয়ে আছে, পিছনে পিঠকে টাঙ্গে আপনার যেখানে জায়গাতে যাবেন আপনি স্যানিটাইজ করতে পারবেন। একদম 100% গ্যারান্টেড আছে, আপনার পুরো সবকিছু স্যানিটাইজ হয়ে যাবে, পুরো হার্মফুল থেকে আপনি পুরো বাঁচানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু করোনা ভাইরাসও গ্যারান্টেড আপনার এর মধ্যে থেকে পুরো স্যানিটাইজ হয়ে যাবে। চাঁদনী চকে আবার পাওয়া যাচ্ছে বৈদ্যুতিন স্যানিটাইজিং যন্ত্র। এই যন্ত্রে বোতাম চাপলেই বাষ্পের আকারে বেরিয়ে আসবে রাসায়নিক। দাম 8,000 টাকা। মেডিকেল অ্যাজ পার লাইক কাস্টমারের জন্য, কিন্তু আমি তো বলতে পারবো না, বাট হ্যাঁ রেসপন্স ভালো এসেছে, বলেছে হ্যাঁ আমার একটু সেফ ফিল হচ্ছে। কিন্তু যেখানে এখন গবেষকরাই প্রতিষেধক তৈরি করতে পারেননি, সেখানে করোনা মোকাবিলায় এই রাসায়নিক আর স্যানিটাইজিং যন্ত্র কি সত্যিই ভরসাযোগ্য, নাকি পুরোটাই ভাওতাবাজি? ডিসইনফেক্টেন্ট হিসাবে ইউজের জন্য যে কম্পোজিশনের কথা বলা হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডের মধ্যে কিন্তু কোনোভাবেই অ্যামোনিয়াম ক্লোরাইড পড়ে না। কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড বলতে গেলে পরে সেক্ষেত্রে অ্যালকাইল ডাইমিথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ অ্যামোনিয়ার সাথে 4টে সাইড চেনে কোনো কম্পাউন্ড থাকতে হবে, এমন কম্পাউন্ডই কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। পরন্তু যেটা হতে পারে, এই NH4Cl অতিরিক্ত পরিমাণে ইউজ করার ফলে আমাদের চামড়ার বিভিন্ন সমস্যা, স্কিন র্যাশ দেখা দিতে পারে, চুলকানির সমস্যা হতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ইউজ বিভিন্ন সোফা সেট বা গাড়ির সিটে যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার নাকে গিয়ে সেটা শ্বাসকষ্ট এবং লাঙে ইরিটেশন করতে পারে, কিছু পরিমাণে কিছু ক্ষেত্রে জ্বরের সমস্যা এটা সৃষ্টি করতে পারে। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ডিস্টিলড ওয়াটার বা অন্যান্য যেগুলো লোকাল জিনিসপত্র আসছে সেইগুলো কতটা ভাইরিসাইডাল সেটা নিয়ে গভীর সন্দেহ আছে, বরং তার থেকে সাইড এফেক্ট এগুলোর বেশি। ইরিটেশন বলুন, তারপরে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, তারপরে হচ্ছে কোনো রকম বাচ্চাদের নাকে মুখে চলে গেলে বিভিন্ন রকম ফ্যাটাল রিয়াকশন হতে পারে। করোনার দাপটে জেরবার গোটা বিশ্ব। ভাইরাসের কবল থেকে বাঁচতে নানা উপায় বেছে নিচ্ছেন মানুষ, কিন্তু কিসে কতটা উপকার হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ডক্টর চৌধুরী, এই মুহূর্তে আরেকটা ব্যবসা, বহু ব্যবসা, বেশিরভাগ ব্যবসার অবস্থা খুব খারাপ, কিন্তু প্রায় কোটি কোটি টাকার ব্যবসা শুরু হয়ে গেছে গোটা দেশে। বাজার বিভিন্ন ধরনের স্যানিটাইজিং ডিভাইসে ভরে গেছে, একেবারে কারেন্সি নোট থেকে শুরু করে জুতো, পকেটের পেন থেকে শুরু করে মোবাইল, সব কিছুর ওপর ওই চরণামৃত বা গঙ্গা জলের মতো রাসায়নিক ছেটানো হচ্ছে, এবং সেটা নিয়ে রীতিমতো মানে প্রচার চলছে, নানা সার্টিফিকেট দেখানো হচ্ছে যে এইটা হলে এইটা হবে, করোনা এইভাবে আটকানো হবে। প্রচুর মানুষ কার্যত জলের মতো অর্থ ব্যয় করছেন সুস্থ থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য। কতটা বিজ্ঞানসম্মত এই ধরনের ডিভাইস? অ্যাবসলিউটলি না, মানে খুব পরিষ্কারভাবে যেটা বোঝা দরকার যে সেটা হচ্ছে যে এই আমি যে যখন আলোচনা করছিলাম তখন যে ভীতির কথা বলছিলাম, এবং এই ভীতিটা এমনভাবে আমাদের চারিদিক থেকে গ্রাস করেছে আমাদের, এবং আমরা আবারও বলছি আমরা বড় সুখের যে তার থেকে অনেকটা বেরিয়ে আসে, সেই ভীতির অলিন্দ দিয়েই কিন্তু এই যে বুজরুকিগুলো, অর্থাৎ কিনা জল স্যানিটাইজারের নাম করে জল বিক্রির মতন দ্রব্য এবং আরও অনেক কিছু বুজরুকি, যেগুলো হচ্ছে এই মুহূর্তে প্রতিরোধী শক্তি বাড়াতে পারে বলে মানুষের সামনে উপস্থাপিত করা হচ্ছে, সেগুলো পেছনে কোনো বিজ্ঞানী নেই, কিন্তু এগুলো চলছে ভীতি এবং অপবিজ্ঞানের উপর ভরসা করেই। যত বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি আমাদের স্বচ্ছ হবে, এবং সেটা করার দায়িত্ব আবারও বলছি আমাদেরই, এবং এর পাশাপাশি মানুষকে, আমরা চিকিৎসকদের এবং যারা আরও বিজ্ঞানী আছেন তাদেরকে, এবং আবারও বলছি রাজনৈতিক কর্মীদেরও এগিয়ে আসতে হবে, কারণ তাদের মুখ দিয়ে মানুষ অনেক কথা শুনতে চান এবং গ্রহণ করেন তাদের কথা, আমরা তো সবার কাছে পৌঁছতে পারি না। কাজেই যদি অপবিজ্ঞানের আখড়াগুলোকে আমরা সমাজ থেকে কমাতে পারি, তাহলে এই যে বুজরুকির ব্যবসা, সেই ব্যবসাগুলোও কিন্তু ক্রমাগত কমতে থাকবে। একদম যে এলিমিনেটেড হয়ে যাবে সেই আশা করাটা ভুল, কারণ আমরা যখন এমনিতেও স্থিতিশীল অবস্থায় থাকি, এখন তো অস্থির অবস্থা সমাজের, তখনও আমাদের সমাজে নানান বুজরুকি চলে। কাজে বুজরুকির আমাদের যে ঐতিহ্য আছে সেটাতে কিছু বুজরুকি চলতেই থাকবে, কিন্তু এখন যেভাবে এটাকে গ্রাস করেছে, আমরা যা পাচ্ছি সেটা করে চলেছি, এবং যে এসে বলছে এটাতেই করোনা রোখা যাবে সেটাই গ্রহণ করছে মানুষ, সেটার থেকে মুক্তি পাওয়া যাবে। এগুলো একদমই বুজরুকি, এবং এগুলো মানুষের ভেবে নেওয়া দরকার।
করোনা আবহে আপাতত রোজকার জীবনেরই অঙ্গ হয়ে উঠেছে মাস্ক, স্যানিটাইজার। কিন্তু এর থেকে কি খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়ার কোনো আশা আছে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণায় অন্তত তেমন কোনো আশা দেখা যাচ্ছে না। বরং গবেষকদের দাবি আরও অন্তত 2 বছর এই ভাইরাসের সঙ্গেই ঘর করতে হবে আমাদের। অথচ আনলক 1 শুরুর পর থেকে রাস্তাঘাটে ফিরে এসেছে সেই চেনা ভিড়ের ছবি। কড়াকড়ি শিথিল হতেই বাজারে ছুটেছেন কাতারে কাতারে মানুষ। আসনের সমসংখ্যক যাত্রী তোলার নির্দেশ থাকলেও অনেক বাসেই দেখা গিয়েছে গাদাগাদি ভিড়। বিশেষজ্ঞদের দাবি এমনটা চললে পরিস্থিতি ভয়াবহ পরিণতির দিকে গড়াবে। বরং করোনা থেকে বাঁচতে এখন যাবতীয় সুরক্ষাবিধি আমাদের সকলকে মেনে চলতেই হবে, সেটা 2-1 মাসের জন্য নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি অন্তত আরো 2 বছর আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে। এই গবেষণাটি চালিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথ। তাদের একটি গাণিতিক মডেল অনুযায়ী গ্রীষ্মে করোনার প্রকোপ কিছুটা কমলেও শরতে ফের তা মাথা চাড়া দেবে। ফলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্তত 2022 সাল পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে। কিন্তু কতদিন পর্যন্ত? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় দাবি করা হয়েছে করোনার ভ্যাকসিন বাজারে এলে এবং চিকিৎসা পরিষেবা আরো উন্নত হলে তবেই সোশ্যাল ডিস্টেন্সিং বিধি তোলার কথা ভাবা যাবে। কারণ বিভিন্ন ঋতুতে চরিত্র বদলে ফিরে আসতে পারে করোনা ভাইরাস। বিধিনিষেধ তুলে নিলেই করোনা ভাইরাস নতুন করে মাথাচাড়া দিতে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা বলছেন করোনার বিরুদ্ধে এই লড়াই এখনই শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। যেটা মনে হচ্ছিল যে এটা একটা টেস্ট ম্যাচ হতে যাচ্ছে, আমরা টি-20-র মানসিকতা নিয়ে এই ম্যাচটা খেলা যাবে না, অর্থাৎ কিনা আবারও থিয়েটারে গিয়ে ভিড় ভাট্টা করব, আবারও ফুটবল মাঠে হই হুল্লোড় করব, নিকট ভবিষ্যতে এই ভাবনাটা বোধহয় না থাকা ভালো। মাস্কটাকে আমাদের ভার বলে না ভেবে জীবনের অঙ্গ হিসেবে ভেবে নিতে হবে। হাত ধোয়া এবং পরিচ্ছন্নতার যে ভাবনাগুলোতে আমরা উদ্দীপ্ত হয়েছি এবং নিজেদের জীবনটাকে পাল্টে নিয়েছি সেটাকেও ভাবতে হবে। করোনা ভাইরাসের কবল থেকে যে খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে না সেই ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। হুর এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ানও জানান নোভেল করোনা ভাইরাস এন্ডেমিক হয়ে উঠতে পারে, অর্থাৎ তা আমাদের চারপাশে থেকেই যাবে, তার থেকে কখনোই পুরোপুরি মুক্তি মিলবে না। যেমন HIV থেকেও পুরোপুরি মুক্তি মেলেনি। And I'm not comparing the two diseases, but I think it is important that we're realistic, and I don't think anyone can predict when or if this disease will disappear. এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক মডেলেও কার্যত একই ইঙ্গিত মিলল। 80 দশকের শুরুর HIV-র প্রসঙ্গ টেনে বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে করোনার বিরুদ্ধে লড়াইকে আমাদের প্রাত্যহিকতার সঙ্গী করে ফেলতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখাকে পরিণত করে ফেলতে হবে দৈনন্দিন অভ্যেসে। ম্যাথামেটিক্যাল মডেল দ্বারা ডেভেলপ করেছে এবং ম্যাথামেটিক্যাল ডেভেলপ করে বলেছে এই হাবভাবই যদি থাকে তাহলে বিভিন্ন সময় ইন্টারমিটেন্টলি আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সিংটা অভ্যাস করতে হবে। এর জন্য সবাই যেটা ভেবেছিল যে আমাদের লকডাউন করে কি হলো, সোশ্যাল ডিস্টেন্সিং কি করে হলো, আমরা খানিকটা সময় পেলাম। একেবারে শার্প রাইজ ইন ইনফেকশন হতে পারত, সেইটা না হয়ে আমাদের কিছুটা আমরা কার্ভটাকে যেন ভোঁতা করে দিলাম। এটাকেই যেন আমাদের হয়তো আরও 1-2বার হয়তো হতে পারে 6 মাস, 8 মাস, 9 মাসের গ্যাপে এটা করতে হতে পারে। এবং যদি এর মধ্যে আইদার একটা ভ্যাকসিন আসে বা এফেক্টিভ অ্যান্টিভাইরাল আসে তাহলে হয়তো পট পরিবর্তন হবে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন শুধু 2 বছর সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলাই নয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে গেলে যাবতীয় অনুশাসন বজায় রাখাটা অভ্যেসে পরিণত করতে হবে। 2022 কেন আরো বেশি হতে পারে, আমি ধরে নিচ্ছি তার মধ্যে ভ্যাকসিন এসে যাবে এবং ভ্যাকসিন এফেক্টিভ হয়ে যাবে। তা যদি না হয় এই অনুশাসনের বাইরে কোনো রাস্তা নেই। সে যেরকম সকালে উঠলে আমরা দাঁত মাজি, মুখ ধুই, জামা কাপড় পরি, বাইরে বেরোই, আমরা চেক করি ব্যাগটা নিয়েছি কিনা, আমরা চেক করি যে আমার মোবাইলটা সঙ্গে নিয়েছি কিনা, অ্যাড হবে যে মাস্কটা পরেছে কিনা আর পকেটে স্যানিটাইজারটা নিয়েছি কিনা। একদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যখন দাবি করা হচ্ছে যে আরো অন্তত 2 বছর করোনার সঙ্গেই আমাদের ঘর করতে হবে, তখন আরেকটি গবেষণায় উঠে এসেছে নতুন তত্ত্ব। সূর্যের তাপে কি নষ্ট হয়ে যায় নোভেল করোনা ভাইরাস? গরমের চোটে গ্রীষ্মেই কি কমবে সংক্রমণের বাড়বাড়ন্ত? এমনটাই দাবি করেছে খোদ মার্কিন সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের অধীনস্থ ন্যাশনাল বায়োডিফেন্স অ্যানালিসিস অ্যান্ড কাউন্টার মেজার্স সেন্টার। সম্প্রতি দ্য জার্নাল অফ ইনফেকশিয়াস ডিজিজে প্রকাশিত হয় গবেষণাপত্রটি। মার্কিন স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওয়েবসাইটেও এই গবেষণার উল্লেখ রয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে এর জন্য গবেষণাগারে কৃত্রিম সূর্যালোক তৈরি করা হয়েছিল। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল লালারস এবং দেহরস, তাতে মেশানো হয়েছিল কোভিড-19 ভাইরাস।
তিনটি পরিবেশে আলাদা আলাদাভাবে গবেষণা করা হয়েছে। প্রথম ধাপে গ্রীষ্মকালে মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণতম দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃত্রিম সূর্যালোক তৈরি করা হয়। এরপর মূর্চেহীন দুটি ধাতব চাকতির একটিতে করোনা ভাইরাস মেশানো কৃত্রিম লালারস এবং অন্যটিতে কৃত্রিম দেহরসের নমুনা রাখা হয়। গবেষকদের দাবি, মাত্র 6 মিনিট 8 সেকেন্ডেই কৃত্রিম লালারসে থাকা 90% করোনা ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়, আর দেহরসের নমুনার ক্ষেত্রে সময় লাগে 14.3 মিনিট। দ্বিতীয় ধাপে কৃত্রিম সূর্যালোকের তাপমাত্রা নির্দিষ্ট করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের শীতলতম দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে। গবেষকদের দাবি, সেক্ষেত্রে দেখা যায় আগের তুলনায় দ্বিগুণ সময়ে নিষ্ক্রিয় হয় 90% করোনা ভাইরাস। গবেষণার তৃতীয় ধাপে একটি বদ্ধ ঘরে একইভাবে করোনা ভাইরাস মিশ্রিত লালারস এবং দেহরসের নমুনা রাখা হয়েছিল, যেখানে কোনো সূর্যরশ্মি প্রবেশ করেনি। সেখানেও 90% ভাইরাস নিষ্ক্রিয় হয়েছে, তবে সময় লেগেছে 18 থেকে 23 ঘন্টা। 3 ধাপে এই গবেষণার ভিত্তিতে গবেষকদের দাবি, মূর্চেহীন কোনো ধাতব বস্তুর ওপর যদি করোনা মিশ্রিত লালারস বা দেহরস পড়ে থাকে, সূর্যের নির্দিষ্ট তাপে তা নিষ্ক্রিয় হয়। এও বোঝা গিয়েছে যে বাড়ির বাইরে যেখানে রোদ পড়ে তার তুলনায় কোনো বদ্ধ ঘরে করোনা ভাইরাস বেশি সময় সক্রিয় থাকে, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেশি। তবে এই নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে দাবি গবেষকদের। দেখেছে যে স্যালাইভা ভাইরাসটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে 6.8 মিনিটে এবং কালচার ভাইরাসটা 14.35 এরকম একটা, মোস্টলি 15 মিনিটসের মধ্যে। যদি সানলাইট প্রচুর থাকে তাহলে তো এই ভাইরাসগুলো আমাদের জামা কাপড়ে যা থাকবে সেখানে, তাহলে এই ভাইরাসগুলো তো মরে যাওয়ার কথা। এটা আমার মনে হয় একটা নতুন সাইট আমাদের নিশ্চয়ই ভাবার ব্যাপার আছে এবং আরও গবেষণার দরকার আছে এখানে। দেখুন, আশা তো আমরা সারাক্ষণই খুঁজছি করোনার জন্য, কোনো একটা উপায় তো আমাদের বেরিয়ে আসতে হবে, সেটা আইদার ভ্যাকসিন হোক বা ওষুধ হোক বা ভাইরাসের নিজের ডিস্ট্রাকশন হোক। সূর্যের আলো বা আলট্রাভায়োলেট রেডিয়েশন, সেটাও তো আলট্রাভায়োলেট। দেখুন, আমরা যে স্যানিটাইজার ইউজ করছি সেটাও আলট্রাভায়োলেট রেডিয়েশনে। তো ন্যাচারাল আলট্রাভায়োলেট রেডিয়েশনে যে ভাইরাস সার্ভাইভ করবে না বেশিক্ষণ, সেটা জানা তথ্য। এবং সেই জন্য হয়তো যদি আমরা আমাদের মাস্ক বা অন্যান্য জামা কাপড় প্রপার ডিসইনফেক্ট করার পর যদি সূর্যের আলোতে রাখি, তাহলে ভাইরাসের কন্টামিনেশন অনেক কমে যাবে। তবে এই তত্ত্বের বিপরীত মতও রয়েছে। অনেকে বলছেন, মে জুন মাসে অর্থাৎ গ্রীষ্মকালে ভারতে তাপমাত্রা সব থেকে বেশি থাকে। এই তত্ত্ব ঠিক হলে এই সময় ভারতে করোনা সংক্রমণ কমার কথা, কিন্তু তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, উল্টে সংক্রমণ বাড়ছে হু হু করে। এই প্রেক্ষাপটে চিকিৎসকরা সতর্ক করে দিচ্ছেন, মার্কিন মুলুকের গবেষণা দেখে যদি কেউ ভেবে থাকেন যে রোদে দাঁড়ালেই তিনি করোনার হাত থেকে বেঁচে যাবেন, তা একদমই নয়। বাইরে যেই ড্রপলেটগুলো যেগুলো পড়ে থাকছে, যদি ডাইরেক্ট সানলাইটের মধ্যে পড়ে থাকে, তাহলে সেটা একটা সারফেসের উপর পড়ার কিছুক্ষণের মধ্যেই ডিঅ্যাক্টিভেটেড হয়তো হয়ে যাবে। ফলে আরও একজন লোক সেখানে গিয়ে হাত দিবে এবং সেখান থেকে আর একটা লোকের সংক্রমিত হওয়ার চান্সটা কম। কিন্তু যে অলরেডি সংক্রমিত, তার শরীরে ভাইরাসগুলো কিন্তু তার সিক্রিশনের মধ্যে আছে, তার লালারসের মধ্যে আছে, তার নাকের ভিতর যে সিক্রিশন সেটার মধ্যে আছে। ডাইরেক্ট সানলাইটে দাঁড়ালে সেইটা শুকিয়ে যাবে না, ফলে সে নন ইনফেক্টেড হবে না, কিন্তু তার শরীর থেকে বেরোনো যে ড্রপলেটসগুলো বা ফোমাইটগুলো, সেগুলো তাড়াতাড়ি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এমনিতে সূর্যালোকের উপকারিতা অজানা নয়, তবে করোনা মোকাবিলায় এই গবেষণা নতুন মাত্রা যোগ করলো বলে মনে করছেন চিকিৎসকরা। আমরা একটা কথাই বলতে পারি যে সানলাইটে যদি এক্সপোজ করা হয় তাহলে এই ভাইরাসের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। এবং ঠিক এই আঙ্গিক থেকেই কিন্তু তুমি মনে করে দেখবে, আমরা যখন বাড়িতে তৈরি মাস্কে যখন আমরা বলেছিলাম কি করে আমরা জীবাণুমুক্ত করব, আমরা বলেছিলাম এটাকে গরম জলে ফুটিয়ে রোদে 6 ঘন্টা ঝুলিয়ে রাখতে। কারণ হচ্ছে রোদের দ্বারা ভাইরাসটা মরে যায়। কিন্তু এই তত্ত্ব নিয়ে উল্টো দিকের মতো সমান জোরালো। অনেকে বলছেন, জুন মাসে যে দেশগুলি সব থেকে বেশি সূর্যালোক পায় তার মধ্যে অন্যতম আমেরিকা, কিন্তু সেই আমেরিকায় এখনো করোনার প্রকোপ সব থেকে বেশি। ফলে করোনার প্রতিকার হিসাবে সূর্যালোকের তত্ত্বে ভরসা রাখতে পারছেন না চিকিৎসকদের অনেকেই। এখন এত তথ্য উঠে আসছে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক বলাটা অসুবিধা। মানুষের মধ্যে কিন্তু এটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে ভাইরাস আমরা বহন করছি, আমরা কাশি বা সর্দির থেকে এটা ছড়িয়ে দিচ্ছি, সেখানে কিন্তু তাপমাত্রা বা রৌদ্রের প্রভাব কিন্তু পড়বে না, সেখানে কিন্তু ছড়িয়ে যাবে। আমরা ল্যাটিন আমেরিকা দেখতে পাচ্ছি ছড়িয়ে গেছে, ব্রাজিল দেখতে পাচ্ছি। সুতরাং আমাদেরকে খালি রোদের ওপর যে গবেষণা হয়েছে সেটা যে সঠিক, সেটা কিন্তু আমি এক্ষুনি মেনে নিতে পারছি না। অনেকে বলছেন,
যতদিন করোনার ভ্যাকসিন বাজারে না আসছে ততদিন এমন তথ্য আসতেই থাকবে। ইতিমধ্যেই একাধিক দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে, তবে কোনোটিরই পরীক্ষামূলক প্রয়োগ এখনো সফল হয়নি। ফলে আপাতত সেই সংক্রান্ত গবেষণার সাফল্যের দিকেই তাকিয়ে বিশ্ববাসী। একদিকে করোনা ভাইরাসের মোকাবিলা নিয়ে বিভিন্ন গবেষণায় যখন বিভিন্ন তথ্য উঠে আসছে, তখন দেশ জুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে 5 নম্বরে উঠে এসেছে ভারত। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ইংল্যান্ডের পরই রয়েছে ভারত। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে ব্রিটেনকে ছাপিয়ে করোনা আক্রান্তের নিরিখে 4র্থ স্থানে উঠে আসতে পারে ভারত। এরই মধ্যে উদ্বেগ আরো বাড়িয়ে আনলক 1-এর 11তম দিনে ফের রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যু হলো দেশে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে প্রায় 10,000 মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে 357 জনের। এখনো পর্যন্ত এটাই রেকর্ড। লকডাউন চলাকালীনও আমরা যা দেখেছি, যেভাবে মেলামেশা করেছে মানুষে রাস্তায় যেভাবে ভিড় করেছে, দূরত্ব বজায় তো রাখা হয়নি। তারপরে এখন তো লকডাউন উঠে গেছে, তার মাঝে উপর থেকে এসে পড়েছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে বিভিন্ন রাজ্যে চলে গেছে, তাদের মাধ্যমে অসুখটা গেছে। এবং এরা তো আমরা যাকে বলি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার ছিল, সেখান থেকে তারা গেছে। এটা আরও বাড়বে বলে আমার ধারণা, এটা আরও বাড়বে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এ নিয়ে এখনো পর্যন্ত দেশে 8,102 জন করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,86,579 জন। গত কয়েকদিন ধরে রোজই দেশে প্রতিদিন 9,000 করে মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। 8ই জুন দেশে করোনা আক্রান্ত হন 9,983। 9ই জুন আরও 9,987 জন সংক্রমিত হন। 10ই জুন আক্রান্ত হন 9,985 জন। এই পরিসংখ্যান দেখে অনেকেই আশঙ্কা করছেন, তাহলে কি ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে? যদিও একথা মানতে নারাজ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR। India is such a large country and the prevalence is so low that we have found that the prevalence is less than 1% in these small districts. In the urban areas it may be slightly higher, in the containment areas it may be slightly higher, but we are definitely India is not in community transmission, and I would like to emphasize it is not in community transmission. ICMR জানিয়েছে করোনা সংক্রমণের শিকড় কতটা গভীরে পৌঁছেছে তা জানতে মে মাসে সেরোলজিক্যাল সার্ভে করে তারা। একেবারে সংক্রমণ নেই, অল্প সংক্রমণ রয়েছে, মাঝারি ও বেশি সংক্রমিত, এই 4টি ভাগে ভাগ করে দেশের 83টি জেলায় অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে কারো রক্তে অ্যান্টিবডি পাওয়া গেলে বুঝতে হবে অতীতে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল। তবে অ্যান্টিবডি রিপোর্ট পজিটিভ হলেই যে তার উপসর্গ দেখা দেবে এমনটা নয়। ICMR জানিয়েছে পরীক্ষায় 0.73% শরীরে অ্যান্টিবডি মিলেছে, অর্থাৎ 83টি জেলায় প্রতি 100 জনের 1 জনেরও কম মানুষের শরীরে করোনা ভাইরাসের অতীত সংক্রমণ মিলেছে। আমেরিকার নিউ ইয়র্কে গত এপ্রিল মাসে রক্তের অ্যান্টিবডি পরীক্ষায় প্রায় 25% রিপোর্ট পজিটিভ আসে। We had was a population-based survey in which several districts were studied and divided into 4 groups, and 15 districts were in each group, and 400 individuals were studied from each district. The results were that we found that about 0.73% of the population in these districts showed a prevalence of past exposure to SARS-CoV-2 infection. This means that the lockdown and the containment measures have been successful in keeping it low and preventing rapid spread of this disease over the last 3 months. তবে বিশেষজ্ঞরা বলছেন এতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কারণ যে ন্যূনতম অংশের শরীরে অ্যান্টিবডি মিলেছে তার বাইরে বিপুল পরিমাণ মানুষের এখনো সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় লকডাউন তুলে দেওয়ায় ফের ভিড় বাড়ছে রাস্তায়। অনেক সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। আর ভারতের মতো 130 কোটি জনসংখ্যার দেশে যদি একবার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যায়, তাহলে তা সামাল দেওয়া যে দুষ্কর হয়ে উঠবে তা নিয়ে দ্বিমত নেই চিকিৎসকদের। গোষ্ঠী সংক্রমণ তো অনেক আগেই শুরু হয়ে গেছে, কয়েক মাস আগে শুরু হয়ে গেছে। গোষ্ঠী সংক্রমণ যবে প্রথম কেস হয়েছিল, ধরো বিদেশ থেকে এসেছিলেন যিনি, তাঁকে ঘিরে যারা ছিল তাদের মধ্যে প্রথম হয়েছিল, তারা ভারতীয়। এবার তাদের থেকে দ্বিতীয় শ্রেণীর মানুষ, তখনই তো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। এটা শুধু সময়ের অপেক্ষা ছিল, আস্তে আস্তে ওটা বাড়বে। এত বিশাল একটা পপুলেশনের দেশ।
এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে নেওয়া পদক্ষেপে কোনোভাবেই ঢিল দেওয়া যাবে না বলেও সতর্ক করে দিয়েছে কেন্দ্র। A large proportion of our population is still vulnerable and susceptible to infection. We have to continue with our strategy of testing, tracing, tracking and quarantine, and continue with the containment measures as we have found success up till now with those measures, and we should not give up our guard as far as those are concerned. তবে এর মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে চিকিৎসাধীন করোনা আক্রান্তের থেকে করোনা মুক্তের সংখ্যা বেড়ে যাওয়ার। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন 1,37,448 জন করোনা আক্রান্ত। অন্যদিকে সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,41,029 জন। बहुत ही पॉजिटिव न्यूज यह है कि नंबर ऑफ पेशेंट रिकवर्ड अब वह नंबर एक्सीड करता है नंबर ऑफ एक्टिव पेशेंट से। एज ऑन 11 जून हमारे देश में 1,41,028 इंडिविजुअल्स रिकवर हो चुके हैं। অন্যদিকে উদ্বেগের জায়গাও রয়েছে। করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে যেখানে চীনের সেই উহানকেও আক্রান্তের সংখ্যা নিরিখে টপকে গিয়েছে মুম্বাই। ভারতেও করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা 94,041 জন। প্রাণ হারিয়েছেন 3,438 জন। 24 ঘন্টায় মহারাষ্ট্রে মারা গিয়েছেন 149 জন করোনা আক্রান্ত। সংক্রমিতের সংখ্যা নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, যেখানে সংক্রমিত 36,841 জন, মৃতের সংখ্যা 326। দেশে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রাজধানী দিল্লি। বুধবারই জুলাইয়ের মধ্যে সেখানে আক্রান্তের সংখ্যা 5.5 লক্ষ ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। आने वाले समय में दिल्ली में कोरोना बहुत तेजी से फैलने वाला है। 15 जून को उम्मीद है कि 44,000 केस हो जाएंगे। 30 जून तक 1 लाख केस हो जाएंगे। 15 जुलाई तक 2.25 लाख केस हो जाएंगे और 31 जुलाई तक लगभग 5,32,000 केस हो जाएंगे दिल्ली में। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে এখনো পর্যন্ত 32,810 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। মারা গিয়েছেন 984 জন। করোনা সংক্রমণে দেশের স্বাস্থ্যকর্তাদের উদ্বেগে রেখেছে গুজরাতের পরিস্থিতিও। নরেন্দ্র মোদীর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 21,521। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1,347 জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 440 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 10 জনের। এ নিয়ে রাজ্যে মোট 442 জন করোনা আক্রান্তের মৃত্যু হলো। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,768। রাজ্যে সুস্থ হয়েছেন 3,988 জন। কলকাতায় আবার করোনা নিয়ে উদ্বেগের আবহে থাবা বসিয়েছে ডেঙ্গি। ইতিমধ্যেই কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এক প্রৌঢ় এবং এক কিশোরী। পার্ক সার্কাসে শিশু হাসপাতাল সূত্রে খবর, সেখানে ভর্তি রয়েছে ডেঙ্গি আক্রান্ত কিশোরী, তাকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যদিকে মিন্টো পার্কের একটি নার্সিংহোম সূত্রে খবর, শহরের বাসিন্দা এক প্রৌঢ়ের শরীরে ডেঙ্গির সংক্রমণ মিলেছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে। 13 বছরের একটি বাচ্চা মেয়ে, বালিগঞ্জে বাড়ি, 5 দিন ধরে জ্বর ছিল, পেটে ব্যথা ছিল। বাইরে থেকে ডাক্তারবাবুকে দেখানো হয়, তিনি ডেঙ্গি টেস্ট করতে বলেন। কালকে আমাদের এখানে আশঙ্কাজনক অবস্থায় এসে পৌঁছায়। প্লেটলেট কমে 18,000-এ নেমে যায়, রক্তে হেমাটোক্রিটের পরিমাণ অত্যন্ত বেড়ে যায়, ব্লাড প্রেশার কমে যায়। আইসিইউতে রাখা হয়। আইসিইউতে ওভারনাইট ট্রিটমেন্ট করার পর এখন অবস্থা সংকটজনক হলো স্থিতিশীল। দুয়ারে বর্ষা, এই পরিস্থিতিতে শুধু করোনাই নয়, ডেঙ্গি নিয়েও মানুষকে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকেরা। আমফানের কারণে বিভিন্ন জায়গায় গাছ ভেঙেছে, রাস্তায় গর্ত হয়েছে এবং সমস্ত লোকেরা কোভিড নিয়ে এতটাই কনসার্ন ছিলেন, হয়তো ঠিকঠাক করে এই জল কোথাও জমে আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে। না রাখলে কিন্তু ডেঙ্গিকে আবার আক্রমণ শুরু হতে পারে, ডেঙ্গিকে ভুললে চলবে না। তারা সতর্ক করছেন যে জমা জল নিয়ে বাড়তি সতর্ক না হলে পরিস্থিতি অবশ্যই উদ্বেগজনক হতে পারে এবং সেক্ষেত্রে কোভিডের পাশাপাশি ডেঙ্গি নিয়েও বাড়তি সতর্ক হওয়ার তারা বার্তা দিয়েছেন। অনেকে বলছেন ডেঙ্গিরও উপসর্গ জ্বর, আবার করোনারও উপসর্গ জ্বর, আবার আবহাওয়া বদলের এই সময়ে ইনফ্লুয়েঞ্জাও লেগে থাকে। তাহলে জ্বর হলে বোঝা যাবে কি করে কোন অসুখ হয়েছে? তাতে কতদিন বাড়িতে থেকে চিকিৎসা করানো উচিত? কখনই বা হাসপাতালে যাওয়া উচিত? ব্রিলিয়ান্ট কেস স্টাডি বোধহয় আপনাদের কাছে অরবিন্দ কেজরিওয়াল। গলা ব্যথা, হাঁচি, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, সবকটা কোভিডের লক্ষণ। দীর্ঘদিন সংবাদ মাধ্যমে যা যা কোভিডের লক্ষণ হিসেবে আমরা দেখে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি, সবকটা দিল্লির মুখ্যমন্ত্রীর ছিল, কিন্তু তিনি কোভিড নেগেটিভ হলেন।
আমার মনে আছে সেদিন রাজনৈতিক অনুষ্ঠান চলছিল, আমার একজন রাজনৈতিক অতিথি বলেই দিলেন যে কোভিডই হয়েছে, তিনি নিশ্চিত, কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞান বলল যে না, কোভিড হয়নি। এবার একজন সাধারণ মানুষ যিনি বাড়িতে আছেন, তিনি কোন কোন লক্ষণে বাড়িতে থাকবেন, কোন পর্যায় অবধি টেস্ট করাবেন, কোন পর্যায় অবধি কোভিড নির্ধারিত হলে, কোভিড নিশ্চিত হলেও বাড়িতে থাকা সম্ভব, কখন তিনি হাসপাতালে যাবেন? তার কারণ হচ্ছে যে সাধারণ সর্দি কাশিতে সবাই যদি লালারস টেস্ট করাতে হাসপাতালে লাইন দেয়, এই অবস্থায় গোটা সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। আপনার কি মনে হয়? একদম সত্যি কথা। আমি এখানে একটা কথা জাস্ট দিয়ে আরম্ভ করছি যে সিজনাল ফ্লু হবার কিন্তু টাইম এটা সেরকম নয়। সিজনাল ফ্লু কিন্তু শীতকাল শুরু হওয়ার সময় আরো বেশি হয়। এটা প্যান ওয়ার্ল্ড একটা ফেনোমেনন। ইউরোপেও তাই হয় যে অটামের শেষে শীতের শুরুতে সিজনাল ফ্লু বেশি হয়, আমাদের দেশেও তাই হয়। আমাদের বরঞ্চ বর্ষাকালে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস এই জাতীয় অসুখ একটু বেশি হয়, এবং তারপরে আনফর্চুনেটলি ম্যালেরিয়া, ডেঙ্গু মানে মশাবাহিত যে সমস্ত জ্বরের কারণগুলো সেগুলো বেশি হয়। এবার আমরা সবসময়তেই দুটো ডাক্তারি কঠিন কথা লোকদের বলি, একটাকে বলি ইলি ILI, একটাকে বলি সারি SARI। ইলি মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আর সারি মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। ইলি যে সিমটমটা ইনফ্লুয়েঞ্জা লাইক, জ্বর, সর্দি, গলা ব্যথা, গা হাত পায়ে ব্যথা, নাকে জল, মাথা ব্যথা, এই জাতীয় যে ফ্লু সিমটম, সেটা যদি এই মুহূর্তে হয় তাহলে চিকিৎসা পরিভাষাতে বলে যে কোনো এপিডেমিক যদি চলে বা এন্ডেমিকও যদি চলে একটা কোনো সিকিউর জায়গায়, তাহলে কমনলি কমন থিং হ্যাপেন্স ভেবে সেটার কথা মাথায় রাখতেই হবে। ইলি হয়েছে অরবিন্দ কেজরিওয়াল সাহেব, তার হয়নি, আমারও হবে না, এটা কিন্তু বক্স স্ট্যান্ডার্ড হতে পারবে না। এবার মনে রাখতে হবে নর্মাল ইনফ্লুয়েঞ্জা বা নর্মাল কমন কোল্ডের যে ইনকিউবেশন পিরিয়ড সেটা অনেক ছোট। কোভিড SARS-CoV আমরা জানি মোটামুটি এর ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 14 দিন। তার মানে আমার সিমটম যখন শুরু হবে তখন অলরেডি 3 দিন থেকে 4 দিন ডেফিনেটলি পাস হয়ে গেছে ফ্রম দি স্টার্ট অফ ইনফেকশন অ্যাকোয়ার করার পর থেকে। এবার যদি 2-3 দিনের মধ্যে দেখা যায় সিমটম বাড়ছে বা কমছে না, মানে জ্বর এসেই যাচ্ছে, অল্প কাশি হচ্ছে, এবং স্যাচুরেশন দেখা যদি সম্ভব হয়, তাহলে স্যাচুরেশন আমাদের নর্মালি সবাইকারই 97, 98, 99 এই লেভেলের স্যাচুরেশন থাকে অন রুম এয়ার। যদি দেখা যায় যে স্যাচুরেশন পড়ে যাচ্ছে 93-4 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা একটা সিরিয়াস ইস্যু বলে লোককে মানতেই হবে। 2 থেকে 3 দিন মানুষ বাড়িতে থাকতে পারেন, তাকে ডে 1 অফ সিমটম থেকে সেলফ কোয়ারেন্টাইন করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। আপনার আমার যদি ইনফেকশন হয় তাহলে বাড়ির লোকেদের আমাদেরকে বাঁচাতে হবে, পুরো বাড়ি ইনফেক্ট করে দিয়ে তার কোনো লাভ নেই। সুতরাং সেলফ কোয়ারেন্টাইনটা শুরু হয়ে যাবে। আরোগ্য সেতু অ্যাপ যদি স্মার্টফোন থাকে তাহলে তাদের ডাউনলোড করতে পারেন। আমাদের মোটামুটি সব জায়গাতেই ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স অফিসার রয়েছে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু নিজেকে দেখতে হবে যে আমি শ্বাসকষ্ট হচ্ছে কিনা, হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বসে থাকলে শ্বাসকষ্ট হচ্ছে না, একটু হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে। এটা কিন্তু খুব অমিনাস সাইন যে আমি হাঁটলে আমার অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাচ্ছে, যেটা হবার কথা নয় নরমালি। এদিকে সাধারণ মানুষ যখন করোনা নিয়ে চরম উদ্বেগে রয়েছে, তখন রাজনৈতিক দলগুলি ব্যস্ত চর্চায়। বৃহস্পতিবার একটি বণিক সভার অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। अपने पुराने गौरव से प्रेरणा लेते हुए भविष्य में कोलकाता पूरे क्षेत्र के विकास का नेतृत्व कर सकता है। বাংলার মানুষকে বঞ্চিত করে বলছে বাংলার মানুষকে সোনার পাথর বাটি দেব, হয় এগিয়ে আসছে 2021 বছর ঘুরলেই বিধানসভা ভোট। মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে তার দামামা বাজিয়ে দিয়েছেন মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার যে সভায় প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাষণ দেন সেটি ছিল কলকাতায়, তাই প্রধানমন্ত্রীর বক্তব্যেও সিংহভাগ জুড়ে ছিল কলকাতা এবং পশ্চিমবঙ্গের কথা। বক্তব্যের শুরুও তিনি করেন বাংলায়। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন না।
এদিন পশ্চিমবঙ্গের পাট শিল্পের জন্যও বার্তা দেন তিনি। जिन जिलों जिन ब्लॉक्स में जो पैदा होता है वहीं आसपास इनसे जुड़े क्लस्टर विकसित किए जाएंगे। जैसे पश्चिम बंगाल में जूट किसानों के लिए पास में ही जूट आधारित उद्योगों को और मजबूती दी जाएगी। फॉरेस्ट प्रोड्यूस की अपार संपदा जुटाने वाले आदिवासी साथियों को उनके क्षेत्र में ही आधुनिक प्रोसेसिंग यूनिट्स उपलब्ध कराई जाएगी। অন্যদিকে তৃণমূল আবার এদিন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মোদী সরকারকে নিশানা করেছে। সমস্ত প্রকল্প হয় বন্ধ করে দিচ্ছে, নয় তার 40% কেটে দিচ্ছে, নয় তার 50% কেটে দিচ্ছে। পাবে কেন? আমাদেরকে কি বঞ্চিত করে তোমরা আসবে? বঞ্চিতর বিরুদ্ধে কাকে বঞ্চিত করছো? এ তো তৃণমূল কংগ্রেসকে বঞ্চিত করা হচ্ছে না, এ তো বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার মানুষকে বঞ্চিত করে বলছে বাংলার মানুষকে সোনার পাথর বাটি দেব। বাংলা দখল করতে মরিয়া পদ্ম শিবির, তাই কি পাট শিল্পের ঋতগৌরব ফিরিয়ে আনার ডাক প্রধানমন্ত্রীর? তেমনটাই অভিযোগ সিপিএম কংগ্রেসের। পরিকল্পনা কমিশন যারা তুলে দিয়েছেন তারা পরিকল্পনা করে এখন নাকি চটের ব্যাগ সহ বাংলার কথা ভাববেন, এটা ভোটমুখী একটা প্রচারের অঙ্গ কিনা এই প্রশ্নটা স্বাভাবিক। গত 6 বছর ধরে এই যে সরকার চলছে, বারে বারে কথাটা এসছে চটের ব্যাগ, চটের ব্যাগ, চটের ব্যাগ ব্যবহার করা হোক। সরকার চুপ করে থেকেছে, হঠাৎ ভোট বলে কি মনে পড়ে গেল? সারা ভারতবর্ষের গল্প শেষ হয়ে গেছে। সারা ভারতবর্ষে না শিল্প, না বাণিজ্য, না রপ্তানি, না উৎপাদন, না আর্থিক বৃদ্ধি, সব রসাতলে চলে গেছে অলরেডি। এতদিন কেন আপনার চট শিল্পের কথা মনে হয়নি? এ বাংলাকে কি আপনি এতদিন চিনতেন না, জানতেন না? বাংলার চট শিল্প নিয়ে তাকে উদ্বিগ্ন হতে হচ্ছে, তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে ভোট আসন্ন। বুঝিয়ে দিচ্ছেন উনি, ভোট আসছে তাই আমরা এসেছি। শুধু চট শিল্প নয়, জৈব চাষ প্রসঙ্গেও এদিন বাংলার কথা তুলে ধরেন মোদী। पूरा नॉर्थ ईस्ट ऑर्गेनिक खेती के लिए बहुत बड़ा हब बन सकता है। सरकार ने जो तमाम कदम उठाए हैं इनका बहुत बड़ा लाभ ईस्ट और नॉर्थ ईस्ट के लोगों को होगा। मैं समझता हूं कि कोलकाता भी खुद फिर से एक बहुत बड़ा लीडर बन सकता है। পাল্টা দেশের বেহাল অর্থনীতির অভিযোগ তুলে মোদী সরকারকে আক্রমণ করেছে তৃণমূল। বৃদ্ধিতে 5 বছরে সব থেকে তলানিতে যে রাষ্ট্রের নাম, তার নাম হচ্ছে ভারতবর্ষে সব থেকে তলানিতে গেছে। বেকারত্বের চূড়ান্ত জায়গায় গেছে, কোনো বিনিয়োগ নেই, কোথাও কোনো রকম ইনভেস্টমেন্ট নেই। যে কারবার ছিল, যে কারখানা ছিল, সব বন্ধ হয়ে গেছে। মানুষের কাছে কোথাও ক্রয় ক্ষমতা, অর্থাৎ মানুষ যে কিছু কিনবে, বাজারে যাবে, সেই পয়সাটুকু তাদের কাছে নেই। জৈব চাষ নিয়ে মোদীকে বিঁধেছে অন্য বিরোধী দলগুলিও। নির্দিষ্ট কথা হচ্ছে জৈব চাষের গুরুত্ব বাড়াতে হবে। স্বামীনাথন কমিশনও একই কথা বলেছে। কেন্দ্রীয় সরকার গত 6 বছর ধরে সে পথে যায়নি। সার উত্তর পূর্ব ভারতে বহু বছর ধরে হয়। আপনাদের জানিয়ে রাখি, সিকিম একটা রাজ্য যাকে বলা হয় অর্গানিক স্টেট, যেখানে সব চাষটাই জৈব চাষ হয়। অতএব এটা কোনো নতুন কথা নয়। করোনা আবহে রাজনৈতিক তরজার এই পারদ অবশ্য চড়ছে দীর্ঘদিন ধরেই। এই রাজ্য সরকারি গণপরিবহন ব্যবস্থাটা গেল কোথায়, এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখানে লকডাউন আজকে থেকে ধরুন নেই, যখন ছিল তখনও তো মানা হয়নি, তখনও তো বিভিন্ন রকমের জটলা, বিভিন্ন রকমের মুখ্যমন্ত্রীর সঙ্গে 15 জন অফিসার দৌড়াদৌড়ি করেছেন, বিভিন্ন জায়গায় ভিড় দেখা গেছে, বাজার খুলেছে, আপনাদের টিভিতে দেখেছি, আপনাদের চ্যানেলে দেখেছি, আমরা উপাসনা স্থলে লোকজনের ভর্তি, এরকম পরিস্থিতি দেখেছি। কাজেই আজকে রাজ্য সরকারকে দায় নিতে হবে যে মানুষের এত কষ্ট, তার কারণ গণপরিবহন ব্যবস্থা, দোতলা বাস, চারতলা বাস, রাজ্য সরকারকে দায় নিতে হবে। সমীর চক্রবর্তী, আমি শুধু সায়ন্তন বাবুকে একটা কারেক্ট করে দিচ্ছি। উনি বললেন না যে মহারাষ্ট্র বা বম্বের কথা, বম্বের গণপরিবহনটা পুরোটাই মানে 90% রেলওয়েজের ওপর নির্ভরশীল। বম্বে যেদিন রেল স্ট্রাইক হয় কোনো কারণে, সেদিন গোটা পরিবহন ব্যবস্থাটা ভেঙে পড়ে। সুতরাং আমি অনুরোধ করব যে শুধু শুধু বিরোধিতা করার জন্য, রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য মিথ্যার প্রয়োগ করবেন না, এটা আমার অনুরোধ। এটা প্রত্যেকেরই সমস্যা
এবং কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সেই সমস্যার সমাধানের রাস্তা খোঁজা উচিত। করোনার বিরুদ্ধে একসাথে লড়াই করা উচিত। তার কারণ সায়ন্তনবাবু, আপনিও নিরাপদ নন, আমিও নিরাপদ নই, সুমনবাবুও নিরাপদ নন, পার্থবাবুও নিরাপদ নন। রোগ কাউকে ছেড়ে কথা বলে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকেও ছেড়ে কথা বলেনি, তাকে কিন্তু কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল। কানাডার প্রধানমন্ত্রীকেও ছেড়ে কথা বলেনি। আর এই সময় রাজনীতি না করে করোনার মোকাবিলা করুন হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। প্রথম আমি বলি যে আপনি দেখালেন 10,000 মানুষ গড়ে দেশে আক্রান্ত হচ্ছে এবং আমাদের রাজ্যের মৃত্যুর হার জাতীয় হারের চাইতে প্রায় দ্বিগুণ হতে চলেছে। এরকম একটা অবস্থা, দিনে 400। মানে আমি নিশ্চিত যে করোনা আক্রান্তের মামলায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটা পাবে, এই দিকেই এগোচ্ছে। এবং এটা এই কারণে আক্রান্তের হিসেবে, আক্রান্তের হিসেবে, মৃত্যুর হার নয়। হ্যাঁ, আমি আক্রান্তের হিসেবে বলছি, এবং মৃত্যুর হারেও পৌঁছাবে। এই যে ডাক্তারবাবুরা যে প্রেডিকশন দিলেন, আমি নিশ্চিত সেদিকেই যাচ্ছে। এবং এটার জন্য একমাত্র আমি বলবো যে দায়ী আমাদের গোটা পরিকল্পনাটা। শুরু হয়েছিল যেভাবে লকডাউন, এবং লকডাউন প্রত্যাহার করা হলো যে পদ্ধতিতে আনলক করা হচ্ছে সেখানে। আমি এই কারণের জন্য বলবো যে প্রায়োরিটি এবং পলিসিস কোথায় গন্ডগোল। যে স্কুল কলেজের আগে ধর্মস্থান খুলছে, অফিস খুলছে, বাস নেই, পরিযায়ী শ্রমিক আসছে, কোয়ারেন্টাইন নেই। আমি বলছি এরকম একটা অবস্থায় যদি আপনি সমাজে আনলক করেন, অর্থাৎ বলেন যে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করবেন, আমি বলি এর চেয়ে আনফর্চুনেট জিনিস কিছু হয় না। সংক্রমণ শুধু বাসে ট্রামে আটকাবে না, যেটা মারাত্মক জায়গা, যে আপনি স্কুল কলেজ বন্ধ রাখার কথা ভাবছেন 15ই আগস্ট পর্যন্ত, আপনি যে পদ্ধতিতে এই সংক্রমণের মধ্যে ফেলে দিচ্ছেন অফিস যাত্রীদের, এই সংক্রমণ বাস থেকে বাড়ি অবধি পৌঁছাবে, পড়ুয়া অবধি ছড়াবে, গোটা পরিবারটা সংক্রমণের মধ্যে পড়বে। আমি বলছি এই রকম একটা জায়গায় আমরা যাচ্ছি, এই সংক্রমণের ভয়াবহ জায়গায়, এবং যেখানে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো নেই। রাজনীতিতে যখন টানাপোড়েন অব্যাহত, তখন 84 দিনের মাথায় টালিগঞ্জে যাবতীয় জটিলতার অবসান ঘটিয়ে শুরু হলো শুটিং। করোনা আবহে বদলে যাওয়া অভ্যেসের ছবি ধরা পড়ল শুটিং ফ্লোরের আনাচে কানাচে। স্যানিটাইজার দিয়ে হাত শুদ্ধি করলেন ধারাবাহিকের লোকনাথ। মাস্ক পরে শুটিং ফ্লোরে এলেন পর্দার রানী রাসমণি ও রামকৃষ্ণ। স্টুডিওয় ঢোকার মুখে করা হলো থার্মাল স্ক্রিনিং। এমনকি দরজা খোলারও নতুন পদ্ধতি অবলম্বন করেছেন সেলিব্রিটিরা। আমরা আছি দাশানি স্টুডিওতে, এখানে শ্রীময়ীর শুটিং চলছে। আজকেই শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি শ্রীময়ী ইন্দ্রাণী হালদার মাস্ক পরে মেকআপের রুম থেকে বেরোচ্ছেন ফ্লোরের উদ্দেশ্যে। মেকআপ রুম থেকে ফ্লোরে যাওয়ার পথেও হাত খালি নেই পর্দার শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রাণী হালদারের। সুরক্ষা বিধির যাবতীয় সরঞ্জাম নিয়েই তিনি যাচ্ছেন শুটিং ফ্লোরে। সঙ্গে একটা হ্যান্ড স্যানিটাইজার আমি একটা রেখেছি, সেটা কেন কি ফ্লোরে তো আমি এখানে ওখানে সেখানে হাত দেবো, তো যখনই একটু মনে হবে তখনই একটু হ্যান্ড স্যানিটাইজার নিয়ে স্যানিটাইজ করে নেবো। আর একটা হ্যান্ড ওয়াশ ছোট রেখেছি, মাঝে মাঝে বাইরে এসে হাতটা ধুয়ে নেবো। আর একটা গরম জলের কেটলি রেখেছি, সেটাতে মাঝে মাঝে একটু গরম জলটা খাবো, কারণ গরম জলটা বলে খুব কাজ দেয় নাকি। করোনার বিরুদ্ধে লড়াইয়ের মূল মন্ত্রই হলো SMS, অর্থাৎ স্যানিটাইজার, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মেনে চলতে হবে। কিন্তু অভিনয়ের সময় কি এসব কিছু মানা সম্ভব? ঘনিষ্ঠ দৃশ্যের কি হবে, কিংবা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার দৃশ্যেরই বা কি হবে? আমাদের অনেক দৃশ্যই এখন করা যাবে না, যেগুলো করার অসুবিধে সেগুলো কিন্তু করা সম্ভব নয়। এবং আমাদের রাইটার শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু সেরকম ভাবেই কিছুটা এ করছেন, মানে সিন লিখেছেন। অনেক কিছুই করতে হবে একদম, যেগুলো অ্যাভয়েড করা সম্ভব। যেরকম এখন আপনি যদি মনে করেন একটা কিসিং সিন, এখন হবে না নিশ্চয়ই, সেটা অ্যাভয়েড করা যেতে পারে। সিরিয়ালের ক্ষেত্রে অন্তত আমি বলতে পারি সেটা করা যেতে পারে, এই মুহূর্তে তার প্রয়োজনীয়তা নেই। আর শ্রীময়ীতে ওইসবের প্রয়োজনীয়তা নেই। এবং লীনাদি কিন্তু সেইভাবেই সিন লিখছেন যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। সারাক্ষণ হাত ধোয়া, সারাক্ষণ স্যানিটাইজ করা, নিজেকে একটা অভ্যেস তো হয়ে গেছে। সেই অভ্যেসের মধ্যে থাকতে থাকতে আজকে শুটিংও কিন্তু এসে অনেক কিছুই সহজাতভাবে করছি। এবং অন্যকে বলছি, এই স্যানিটাইজ করেছিস, এই সাবান দিয়ে হাত ধুয়েছিস, এই ওটা করেছিস, এটা করেছিস, এটা রাখো না, ওটা রেখো না, ওটা ধরো না। এটা কিন্তু এই 3 মাস আমাদের বাড়িতে যে আমাদের একটা লেসন ছিল, সেটা কিন্তু অনেক কিছু আমাদের হেল্প করছে এখন কাজের জায়গায়। ক্যামেরাম্যান, পরিচালক থেকে শুরু করে শুটিং ফ্লোরের ভেতরে যারা যারা কাজ করছেন তাদেরও মুখে মাস্ক, মাথায় কভার। চেনা মানুষগুলোকেও যেন চিনতে কষ্ট হচ্ছে। কথা তো আমি বুড়োদাকে চিনতেই পারিনি, ইনি আমার ক্যামেরাম্যান, আমি বুঝতেই পারিনি এরকম করে দেখতে। ও আছে, এটা বুড়োদা। সবাই একটা, সুজিতকে আমি বুঝতেই পারিনি। আচ্ছা, সুজিতের মানে চেহারাটা থেকে ও সুজিত, এত বড় মাস্ক পরে, মানে প্রায় 75% মুখ ঢাকা।
শ্রীময়ী ধারাবাহিকে রোহিত সেন তথা টোটা রায়চৌধুরীকে দেখা গেল মাস্ক পরে থাকতে। মাস্ক খুললেন শুধু শটের সময়। মেকআপ রুমেও বিশেষ সতর্কতা। করোনা আবহে দীর্ঘদিন পর শুটিং শুরু, কাজের গতি কিছুটা শ্লথ হয়েছে, কারণ 7-5 সুরক্ষা বিধি মেনে অভিনয় করতে হচ্ছে। যেটা নাড়া দিচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকের মধ্যে একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতিতে প্রত্যেকে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু চোখে মুখে ফুটে উঠছে। প্রত্যেকে এসেছি কাজ করতে, আনন্দটাও আছে, আবার কোথাও যেন একটা হালকা ভীতিও কাজ করছে যে আমরা কি যা কিছু করছি ঠিক করছি। কারণ নিজেদের কথা না ভেবে প্রত্যেকেরই পরিবারের লোকজন আছে। আমার পরিবারে 65-এর উপর 3 জন সদস্য আছেন, তো প্রত্যেকের মনে হচ্ছে আমরা কিছু বহন করে নিয়ে যাব না, তো এটা ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় কাজ করছে। আপাতত সিদ্ধান্ত হয়েছে 15 জুন থেকে সিরিয়ালের নতুন পর্ব সম্প্রচার শুরু হবে। কিন্তু যে ভাইরাস গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে তার প্রভাব বাংলা সিরিয়ালে পড়বে না, তা আবার হয় নাকি? সিরিয়ালের গল্পের মধ্যে করোনা, মাস্ক, সামাজিক দূরত্ব আগামী দিনে ফুটে উঠবে ছোট পর্দায়। আগামী ইঙ্গিত মিলল অভিনেতাদের কথায়। এই সিরিয়ালের মাধ্যমে অনেকের কাছেই বার্তা পৌঁছয় বা এক ধরনের উদাহরণ হয়ে যায়। আমরা যদি দেখাই যারা আমাদের পছন্দ করে, আমরা যদি ওই নিয়ম কানুনগুলো দেখাই সিরিয়ালের মধ্যেই মানছি না, তাহলে অনেকে কিন্তু এটা উৎসাহিত হবে, হয়তো সিরিয়ালে মানছে না, আমরা কেন মানবো, বা একই সিরিয়াল করছে এরা মানছে না, এদেরকে কেউ কিছু বলছে না, অনেকে অনেক রকমের আপত্তি জানাতে পারে। তাই আমরা গল্পের মধ্যেই এই নিয়ম কানুনগুলো ইনকর্পোরেট করছি, গল্পের মধ্যেই কারেন্ট সিচুয়েশনটাও ইনকর্পোরেট করছি। অনেকটা আতঙ্ক, অনেকটা সাবধানতা এবং পাশাপাশি অনভ্যাসকে অভ্যেসে পরিণত করার তাগিদ নিয়ে আজ থেকে শুরু হচ্ছে শুটিং। নেতাজির চরিত্রাভিনেতা অভিষেক বসুও এদিন মাস্ক পরে স্টুডিওয় আসেন। শুটিং এর সময় মাস্ক খুলতে হলেও শটের মাঝে মধ্যেই স্যানিটাইজার দিয়ে চলে হাতশুদ্ধি। নিজের ব্যবহৃত জিনিসপত্র নিজেই স্যানিটাইজ করে নেন অভিষেক। লাঞ্চেও বাড়ি থেকে আনা খাবার, এমনকি খাবারের পাত্রটিও তিনি এনেছিলেন বাড়ি থেকেই। আমাদের প্রোডাকশনে যেমনি এতদিন লাঞ্চের সময় খাবার দেওয়ার, যারা ঘর থেকে আনতো তারা আনতো, কিন্তু বেসিক্যালি প্রোডাকশন থেকেই খাবার দেওয়ার যে চলটা ছিল সেটা আজকে দেখলাম না, সেটা এখন বন্ধ হয়ে গেছে। মানে সবাইকে সবার বাড়ি থেকেই খাবার আনতে হবে, প্লেট যে যার নিজের বাড়ি থেকেই সবাই এনেছে। আমি যেমনি প্রচণ্ড চা খেতে ভালোবাসি, আমি এসে থেকে সারাদিনে বহুবার চা খাই এখানে, তো আজকে আমি এখন অবধি চা খাইনি। কৃষ্ণকলির শ্যামা তথা অভিনেত্রী তিয়াশা রায় আবার নিজেই নিজের মেকআপ করেন। মেকআপ যেহেতু নিজেরা যারা করতে পারে তারা নিজেরাই করতে পারে এরকম বলা ছিল, তো নিজের মেকআপটা নিজে করে নেওয়া, যতটা সম্ভব সেফটি পিনটা বা ক্লিপটা আলাদা করে রাখা, সেটাকে ইউজ করার আগে স্যানিটাইজ করে ইউজ করা, তো এগুলো চলছে। তার মধ্যে অলরেডি 2 বার আমাদের মেকআপ রুম পরিষ্কার হয়ে গেছে। কৃষ্ণকলির নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য অবশ্য এ কাজে পিপিই কিট পরা মেকআপ আর্টিস্টেরই সাহায্য নেন। প্রত্যেক মেকআপ আর্টিস্ট পিপিই কিট পরে কিন্তু মেকআপ করাচ্ছেন, এবং যে বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা মেকআপ রুমে 1 জন কি 2 জনের বেশি অ্যালাউ নয়, সেরকমই একটা মেকআপ রুমের ছবি আমরা দেখে নেব। এই মুহূর্তে আমরা চলে এলাম কৃষ্ণকলি ধারাবাহিকের যে লিড চরিত্র অর্থাৎ নিখিলের মেকআপ রুমে। আপাতত নিজের মেকআপ রুমে কিন্তু একাই রয়েছেন নিখিল। আনফরচুনেটলি এখনো আমি নিজের মেকআপ করতে পারি না, কিন্তু যদি শিখে যাই তাহলে করব। কিন্তু হ্যাঁ, আমার যিনি মেকআপ করেছেন তিনি পিপিই কিট পরেছিলেন, ফেস শিল্ড পরেছিলেন, আমার সামনে পুরো কিটটাকে মানে যেটা দিয়ে মেকআপ করবে সব কিছু স্যানিটাইজ করেছেন। সো মানে সুপার কেয়ারফুলি পুরো ব্যাপারটা করা হয়েছে। আমি আগেও নিজের মেকআপ নিজেই করতাম, আমি নিজের মেকআপ সবসময় নিজে করতাম, শুধু ডিফারেন্সটা এটা যে আমি মানে মেকআপ আর্টিস্টের মেকআপ দিয়ে মেকআপ করতাম, এখন আমি নিজস্ব মেকআপ কিট কিনে নিয়েছি। শুটিং এর জন্য এদিন অনেকে বাড়ি থেকেই আনেন মেকআপের সরঞ্জাম। শুটিং শেষে কস্টিউমও নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। ক্যামেরা অন হওয়ার আগে পর্যন্ত মাস্ক পরেই থাকছেন অভিনেতা অভিনেত্রীরা। ফ্লোরে সব মিলিয়ে 35 জনের বেশি নয়। অনেক সিরিয়ালেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে শিশু শিল্পী, তবে করোনা আবহে আপাতত 10 বছরের নিচে অভিনয়ে নিষেধাজ্ঞা। 65 বছরের বেশি বয়সের শিল্পীদের ক্ষেত্রেও এখন লিখিত দিয়ে অভিনয় করতে হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তেমনভাবে ফ্লোরে দেখা যায়নি প্রবীণ শিল্পীদের। এবিপি আনন্দ।